ঘড়িতে এফএম রেডিও আমরা একটু ইস্ট বেঙ্গলের যে দলবদল হচ্ছে বা টিম বিল্ডিং হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করব। একটু ইস্ট বেঙ্গল তো অবশ্যই থাকবে এবং একটু সমাজ থাকবে। তো কালকে আমাকে এক সতীর্থ ইস্ট বেঙ্গল ফ্যান আমাকে হোয়াটসঅ্যাপ করে বললো, দেখো দাদা কি হচ্ছে। আম, বিভিন্ন ইস্ট বেঙ্গল ফ্যান গ্রুপ ইস্ট বেঙ্গলে যে একটা প্লেয়ারকে সই করিয়েছে বোধহয় 3 বছরের জন্য, একটা ডিফেন্ডার, রায়না না রায়তা কী নাম। বলছে দাদা দেখো এই বিভিন্ন ফ্যান ক্লাব থেকে দাবি করছে যে ও 4টে গোল করেছে, ও কীরকম ডিফেন্ড করেছে সে নিয়ে কোনো আলোচনা নেই। হ্যাঁ, মানে আমাদের সমাজটা এখন এরকম হয়ে গেছে। মানে আগে দেখতেন বড় বড় রেডিও বিক্রি হচ্ছে বা ঘড়ি বিক্রি হচ্ছে, এই ঘড়িতে এফএম রয়েছে। এবার আপনি ঘড়ি কিনবেন না এফএম রেডিও কিনবেন আপনি জানেন না। অনেকে মানে ঘড়ি কিনতো এই জন্য যে তাতে এফএম রেডিও থাকবে, তারপর ঘড়িটা চলতো না, এফএম রেডিওটা চলতো, এরকম একটা ব্যাপার হতো। তো এটা একটা আমাদের একটা সামাজিক সমস্যা। আমি দেখছি অনেক ইসমাইল ফ্যান গ্রুপই শেয়ার করছে পোস্টার, সুন্দর সুন্দর পোস্টার, ওই যে ডিফেন্ডারটা। তো সেই ডিফেন্ডার সবচেয়ে বড় তার সেলিং পয়েন্ট যে সে নাকি 4টে গোল করেছে। তো আমরা জানি না, মানে আমরা দিয়ামান্টাকসের বদলি খুঁজছি সাবস্টিটিউট নাকি একজন ডিফেন্ডারের ব্যাকআপ খুঁজছে, কেননা ডিফেন্স নিয়ে কোনো আলোচনা নেই। এরকম আপনারা দেখবেন ওই আর একটা যেই ডিফেন্সিভ মিডিয়াম রামসাঙ্গা, তাকে নেওয়া হলো। আমি দেখলাম বেশ কিছু ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব তারা ছোটো ছোটো সুন্দর ভিডিও বানিয়েছে রামসাঙ্গার। তো সেই ভিডিওতে রামসাঙ্গা কটা অ্যাসিস্ট করেছে, কটা গোল করেছে। তো রামসাঙ্গাকে কি আপনারা নাম্বার 10 হিসেবে নিচ্ছেন না ডিফেন্সিভ মিডিয়া? তা আমি বলেছি যে আমি যখন সঞ্জয় ওরাওয়ের একটা দুটো ভিডিও শেয়ার করেছি তখন আমি ওই গোলের মুহূর্ত শেয়ার করেছি, কিন্তু আমি তার সাথে এটাও বলেছি যে ওর কিন্তু বল ধরা ছাড়া এই বেসিক এডুকেশনটা রয়েছে। তো আপনি যখন একটা ডিফেন্সিভ মিডিয়ার একটা শেয়ার করছেন তখন আপনি তার গোলের মুহূর্ত শেয়ার করছেন, সে কটা অ্যাসিস্ট, কিন্তু এ তো সেই নন্দিনীদি হয়ে গেল। মানে মাঝে খুব উঠেছিল এক ভদ্রমহিলা, তিনি তার বাবাকে অ্যাসিস্ট করেন একটা খাবার দোকান। তো সেই নিয়ে মানে বঙ্গীয় সমাজ খুব মানে উদ্বেলিত হয়ে গেছে, মানে খুব এক্সাইটেড, চারদিকে একটা ক্রেজ হয়ে গেল ব্যাপারটা। তো কি না উনি নাকি বেশ সুশ্রী, মানে সুন্দর কথাবার্তা বলেন, তো সেই নিয়েই মানে লোকের ব্যস্ততা। তাই রান্নার ব্যাপার নিয়ে কোনো ব্যস্ততাই নেই। তো এরকম আপনারা দেখবেন এটা যে শুধু এই ইউটিউবাররা করছে তা নয়, কিন্তু এই নন্দিনীদের এই ক্রেজটা বা ভাইরাল তা নয়। আপনারা দেখবেন এই বেশ কয়েক বছর ধরে আমরা দেখি যে সর্বভারতীয় স্তরে বা হিন্দি ভাষায় যেই সঙ্গীতের অনুষ্ঠানটা হয়, সারেগামা গোছের বা বিভিন্ন ইন্ডিয়ান আইডল, তাতে দেখেছি মানে পারফরমেন্সের উপর বেশি জোর, মানে গানের থেকে। মানে তার গলা ঠলা কেঁপে যাচ্ছে, সে যদি কোমর দুলে ভালো নাচতে পারে, বলছে দুর্দান্ত দুর্দান্ত পারফরমেন্স হয়েছে। দর্শকও তেমন। একটা সমাজে ধরুন করাপশন তো থাকেই, বিভিন্ন স্তরে থাকে, নির্ভর করছে দেশটার স্থান কোথায়। একটা উন্নত দেশে একরকমের করাপশন থাকে, একটা অনুন্নত দেশ বা তৃতীয় বিশ্বে একটা আলাদা লেভেলের থাকে থাকে সব জায়গাতেই থাকে। তো ভারতীয় ফুটবলের এই যে সমস্যা, এটা কিন্তু শুধু এই নয় যে আপনার মাথায় যে বসে আছে, মাথায় এখন যে বসে আছে কল্যাণবাবু, উনি তো সবে এসছেন। তো তার আগে তো এমন নয় যে ভারতীয় ফুটবল দারুণ কিছু করছিল। মানে আপনি যদি কল্যাণের পরিবর্তে এখন অন্য কাউকেও নিয়ে আসেন, সমস্যাটা আপনার মিটবে না। আমি জানি অনেকে কল্যাণকে গালমন্দ করছেন, যারা হয়তো অ্যান্টাই বিজেপি, মানে যারা তৃণমূলের সমর্থক, যারা সিপিএমের সমর্থক, তারা কল্যাণকে উঠতে বসতে গালমন্দ করছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি কল্যাণকে পরিবর্তন করলেও কিছু হবে না। তার কারণ হচ্ছে এই যে সমস্যাটা কিন্তু এটা বিভিন্ন স্তরে ছড়িয়ে ছিটিয়ে গেছে। আমি বলছি না যে কল্যাণ যারা দারুণ বুদ্ধিমান, কিন্তু সমস্যাটা হচ্ছে যারা ধরুন মিডিয়াতে রয়েছে, যারা সাধারণ সমর্থক, এই যে দেখছি ইস্ট বেঙ্গলের ফ্যানরা, মানে হয় তারা অপদার্থ নয়তো তারা করাপ্টেড, যে কোনো একটা, মানে ম্যাক্সিমাম আপনি, এটা হচ্ছে সমস্যা। এবং শুধু এটা ইস্টবেঙ্গল সমর্থকে ব্যাপারটা সীমিত নয়,
আপনার ইস্টবেঙ্গলের কথাই ধরুন, ইস্টবেঙ্গলে সবাই নিতুকে গালমন্দ করে, আমি নিজেও বলেছি যে ও লিডার হওয়ার যোগ্য না, মানে ওর মধ্যে সে ক্ষমতাটা নেই টেকনিক্যাল লিডার হওয়ার। তো আমি ধরলাম যে নিতুর জন্য ইস্টবেঙ্গল নিচে পড়ে আছে, লটালটি খাচ্ছে মাটিতে বেশ কয়েক বছর ধরে, বহুদিন হলো আই লিগ জেতেনি, আইএসএলে যাচ্ছে তাই গত 5 বছর ধরে পারফরমেন্স, ধরলাম নিতু নিতু ফ্যাক্টর, তাই তো। কিন্তু আপনি অন্য ক্লাবগুলোর দিকে দেখুন, ভারতের যেসব ক্লাবগুলো রয়েছে আইএসএলে যারা যথেষ্ট সফল, সেখান থেকে প্লেয়ার বেরিয়ে কিন্তু তারা আন্তর্জাতিক স্তরে খেলতে পারছে না। তাহলে দেখুন, মানে নিতু কিন্তু ভারতীয় ফুটবলকে টেনে নিচে নামিয়ে দেয়নি বা নিচে ধরে রাখেনি। আপনারা যারা বলছেন এখানে কর্পোরেট ম্যানেজমেন্ট, এখানে দারুণ ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের প্লেয়াররা কিন্তু গিয়ে ভারতীয় দলের হয়ে খেলতে পারছে না। তো সমস্যাটা কিন্তু অন্য জায়গায়। যে আজ এটা দেখলাম একটা এরকম একটা মিডিয়া, একটা যে একটা করাপ্টেড মিডিয়া বা শেডি মিডিয়া বলছে যদি ভারত যেতে হংকংয়ের সাথে তাহলে একটা বিশাল বড় একটা বোনাস নাকি ঘোষণা করবে। যদি যেতে তাহলে ব্যাপারটা তো লোকে আগেই ঘোষণা করে যে যদি তুমি যেত তাহলে দেবো, যেরকম হয়। তো যাকে কথা হচ্ছে যে এখানে অর্থের ব্যাপারটা আসছে কোত্থেকে? এখানে অর্থটা কোনো ফ্যাক্টরই নয়। আইএসএলে যারা খেলে তাদের যথেষ্ট ভালো স্যালারি, মানে আইএসএলে যারা খেলছে এবং যারা ন্যাশনাল টিমে আছে, একটু বলতে ভুল হলো, যেসব আইএসএলের প্লেয়ারে ন্যাশনাল টিমে আছে তাদের যথেষ্ট ভালো স্যালারি। তাহলে তাদেরকে আপনি মানে 2-3 কোটি বাড়তি দিলেও কিন্তু তাদের পারফরমেন্স এক্সট্রা কিছু বেরোবে না। বা তাদের যদি আপনি বলেন যে তোমাকে জেলে ধরে রেখে দেবো, তাদের মানে খেলার যে বেসিক বোধ বুদ্ধি সেটা কিন্তু রাতারাতি বদল আসবে না, তাতে মানে তাতে উন্নতি আসবে না, অবনতিও আসবে না, উন্নতিও আসবে না। তো এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমাদের ভাবার দরকার আছে। আমি দেখছি অনেকে বলছো ও এবছর বিনো নেই, তাহলে তো কেরালা থেকে আমরা জঞ্জাল আনছি না। না, কেরালা থেকে আমরা জঞ্জাল আনছি না এটাও যেমন ঘটনা, জঞ্জাল কিন্তু শুধু কেরালাতেই পাওয়া যায় না, জঞ্জাল আপনি উত্তর, পশ্চিম, পূর্ব যে কোনো জায়গাতেই নিয়ে আসতে পারেন। আর সিংটো কেমন কাজ করেছে আমি এই মুহূর্তে বলবো না, কেননা এমন নয় যে সিংটো অতীতে দারুণ কাজ করেছে, মানে ফুটবল ডিরেক্টর হিসেবে দারুণ কিছু কাজ করেছে। আপনারা যদি দেখেন মানে হায়দ্রাবাদে সিংটোর হাত ধরে যেসব প্লেয়াররা উঠেছে তারা কিন্তু আই লিগ থেকে আসেনি কেউ, মূলত সবাই একদম তৃণমূল স্তর থেকে বা গ্রাসরুট থেকে এসছে উঠে। কিন্তু এখন সিংটো এখান থেকে ওখান থেকে প্লেয়ার ধরে আনছে আই লিগ থেকে। তো তারা কেমন হবে আমরা এই মুহূর্তে জানি না, মানে তাদের ভালো না হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি। অন্তত যে প্রাথমিক আমরা একটা ইঙ্গিত পেয়েছি তাতে করে কিন্তু তাদের ভালো না হওয়ার সম্ভাবনাটাই প্রবল। কিন্তু তবু আমাদের একটু অপেক্ষা করে দেখতে হবে তারা কীরকম। কিন্তু ব্যাপার হচ্ছে সিংটো অতীতে কীরকম কাজ করেছে তা কিন্তু আমরা জানি না। এবার আমি একটা নতুন একটা সুর শুনতে পাচ্ছি অনেক মিডিয়ার কণ্ঠে, যে গত বছরে তো দারুণ টিম করেছিল ইস্টবেঙ্গল, কিন্তু প্লেয়াররা যদি খেলতে না পারে, মানে ভালো টিম করছে, টিম পারফর্ম করছে না, দোষটা এখানেও প্লেয়ারদের ঘাড়ে। যেরকম এআইএফএ বলছে টাকার জন্য ন্যাশনাল টিম খেলতে পারছে না, তেমন এখানেও কিন্তু প্লেয়ারদের ঘাড়ে দোষটা চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু কাকে আড়াল করা হচ্ছে? কোচকে আড়াল করা হচ্ছে। কোচকে কেন আড়াল করা হচ্ছে জানি না, মানে তার কি কোনো ঐতিহাসিক ভিত্তি আছে? মানে কোচের ঐতিহাসিক কোনো পারফরমেন্স আছে যে কোনো একটা কম্পিটিটিভ লিগে কোচ ভালো কাজ করেছে? না, কোনো কিছুই নেই, কোনো এভিডেন্স নেই, কোনো হিস্টোরিক্যাল এভিডেন্স নেই, শুধু একটা অন্ধবিশ্বাস। এই অন্ধবিশ্বাসটাই মারাত্মক, মানে জাস্ট র্যান্ডাম অপটিমিজম বা র্যান্ডাম পেসিমিজম দুটোই ক্ষতিকারক। আপনি কিছু জানেন না, কিছু প্রাথমিক কিছু বিশ্লেষণ করেননি, জাস্ট অন্ধ র্যান্ডাম আপনি হয় কোনো একটা জিনিস বিশ্বাস করছেন বা অবিশ্বাস করছেন, দুটোই মারাত্মক, দুটোই ক্ষতিকারক। তো এই বিষয়গুলো নিয়ে ভাবা দরকার আছে। এই যে কোনো মাথামুন্ডু নেই, একটা ডিফেন্ডারকে নিয়ে নেওয়া হলো এবং তার গুণগান করতে আমরা তার অ্যাটাকিং মোমেন্টের ছবি দিচ্ছি, ভিডিও দিচ্ছি। আমি দেখি মাঝে মধ্যে ওই বিভিন্ন ইস্টবেঙ্গলের ইউটিউবাররা তো বিভিন্ন ধরনের সেন্টার ব্যাকের কথা বলে, তো সেন্টার ব্যাক নিয়ে যখন আলোচনা হয় তার ভিডিওতে এসে কতগুলি হেড দিয়ে গোল করেছে, কর্নার থেকে গোল করেছে, সেই নিয়ে দর্শক হাততালি দিচ্ছে এবং দর্শক সেগুলো চায়।
এই যে যারা ধরুন শেডি প্র্যাকটিস করছে, যারা ইউটিউবাররা, ইস্টবেঙ্গলের ইউটিউবাররা, মিডিয়া, এরাও একটা মানে একটা জাতাকলে পড়েছে, যেহেতু এটা এদের প্রাথমিক পেশা। যে এরা দেখছে যে এদের যারা পাঠক বা দর্শক, এরা এইসব মাল মশলাই চাইছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব এটা করলেই হচ্ছে। যে ডিফেন্ডার সেন্টার ব্যাক কটা গোল করেছে সেইটা নিয়ে লোকজন বেশি উত্তেজিত। ডিফেন্ডারের ডিফেন্সিভ মুহূর্তগুলো নিয়ে কেউ জানতে চায় না, এবং সেগুলো দেখাতে গেলে তো আপনার অনেক খাটতে হবে। আপনি তো চট করে পাবেন না, ম্যাচের হাইলাইটসে তো সেই মুহূর্তগুলো পাবেন না। একটা সিডিএম কতগুলো অ্যাটাককে অ্যারেস্ট করেছে, একজন সেন্টার ব্যাক কতবার বাঁচিয়েছে, সেগুলো আপনি পাবেন না। যেটা সবচেয়ে সহজ হচ্ছে গোলের মুহূর্ত তুলে নিন, দেখিয়ে দিন, আর পাবলিক হাততালি দেবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব এইগুলো হতে থাকবে। তো ওপর থেকে নিচে একদম 360 ডিগ্রি যেটা বলে, একদম একটা করাপশন বা শেডি প্র্যাকটিস বা একটা ইনকম্পিটেন্সি, একটা অপদার্থতায় কিন্তু ভরে গেছে এই মুহূর্তে সমাজটা। তো দেখা যাক কী হয়। তো এই একটু যে সচেতনতা। ভালো থাকবেন।